মিশন অখণ্ড ভারত কি চালু হয়ে গেল? মোদির দুই পরম শক্তিশালী বন্ধু যেভাবে উঠে পারে লেগেছেন যে গোটা বিশ্বের ম্যাপটাকে এবার বদলাতে হবে, সেই জায়গা থেকে এই ধারণা আর শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মিডিয়াতে চর্চার বিষয় শুরু হয়ে গেছে। দেখুন, নরেন্দ্র মোদী একটা করে ধামাকা দেন আর মানুষ ভাবতে শুরু করেন এর পর কি। ইতিমধ্যেই ৩ তালাক বিল, ৩৭০ ধারা বা রাম জন্মভূমি নিয়ে যে এজেন্ডা ছিল সেটা ফুলফিল হয়ে গেছে। ফ্লোরে আছে ওয়াকআপ বিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, যে কোনো দিন পাশ হবে। এবং তারপরে ইউসিসি বা জন্ম নিয়ন্ত্রণ বিল যে কোনো দিন ইন্ট্রোডিউস হতে পারে। এগুলো নরেন্দ্র মোদীর এজেন্ডায় আছে, কোনো না কোনো সময় তিনি করবেন, মানুষের এক্সপেকটেশন আছে। কিন্তু তার কাছে মানুষের যে চাহিদাটা আছে, যেটা করলে ভারতের ইতিহাসে তার নাম কার্যত স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেটা হচ্ছে পিওকে এবং অক্ষয় চীন এটাকে ভারতবর্ষের মধ্যে ফিরিয়ে আনা। কিন্তু আরেকটি কাজ যেটা তাকে ঘিরে মানুষ দেখে, স্বপ্ন দেখে, এবং সেটা যদি তিনি সাকার করতে পারেন, তাহলে তাহলে বোধহয় জাতির জনক হিসেবে তাকেই ভারতবর্ষ মেনে নেবে মহাত্মা গান্ধীর জায়গায়। হ্যাঁ, এত বড় কথা বলছি তার কারণ অখণ্ড ভারতের স্বপ্ন কিন্তু সমস্ত ভারতবাসীই দেখেন। আর সেই জায়গা যদি কারুর হাত ধরে হওয়া সম্ভব, সেটা নরেন্দ্র মোদী। সেটা কি হওয়া সত্যিই সম্ভব? সম্ভব এই কারণেই বলা হচ্ছে, নরেন্দ্র মোদীর দুই পরম বন্ধু, এবং শুধু পরম বন্ধু নয়, অত্যন্ত শক্তিশালী বন্ধু, তাদের রিসেন্ট অ্যাক্টিভিটি নিয়েই কিন্তু এই কথাটা চর্চা শুরু হয়ে গেছে। সাম্প্রতিককালে ইসরায়েল, বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি তিনি একটা ম্যাপ প্রকাশ করেছেন এবং গ্রেটার ইসরায়েল ফর্ম করার তিনি ডাক দিয়েছেন। দেখুন, ইসরায়েলের যে সমস্যাটা, ইসরায়েলের যে ভূখণ্ডটা আছে, একদিকে ইসরায়েল থাকবে, একদিকে প্যালেস্তাইন থাকবে, মাঝখানে একটা জায়গা থাকছে যেটা নিরপেক্ষ জায়গা হিসেবে থাকবে। এই রকম করে একটা ভাগ করা হয়েছিল, কিন্তু ইসরায়েল কোনোদিনই প্যালেস্তাইনকে স্বীকার করে নেয়নি। কেননা ইসরায়েলের মন্তব্য হচ্ছে যে প্যালেস্তাইনে যে মুসলমানরা থাকে, তাদের আরব দুনিয়ায় থাকার অনেক জায়গা আছে, কিন্তু ইসরায়েলের ভূমির বাইরে ইহুদিদের থাকার কোনো জায়গা নেই। তাই ওই সামগ্রিক ভূখণ্ডটা তাদেরই থাকবে। এবং যে পরিমাণ প্যালেস্তাইন রিফিউজি বিভিন্ন দেশে আছে, তারা যদি একবার ফেরত আসে প্যালেস্তাইনে, তাহলে তাদের জনসংখ্যা যে জায়গায় বেড়ে যাবে, তারা যতখানি শক্তিশালী হয়ে যাবে, ইসরায়েল আর নিজেদের কোনো রকম কোনো জায়গাটা টিকিয়ে রাখতে পারবে না। ফলে প্যালেস্তাইনকে তো তারা কোনোদিনই ধর্তব্যের মধ্যে রাখেনি, এবং যে কারণে প্যালেস্তাইন ইসরায়েল দীর্ঘদিনের এই যুদ্ধ চলে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিককালে বেঞ্জামিন নেতানিয়াহু যেটা করেছেন, তিনি আরবি ভাষায় একটা টুইট করেছেন এবং সেখানে গ্রেটার ইসরায়েল গঠন করার ডাক দিয়েছেন, যেখানে শুধুমাত্র প্যালেস্তাইন নয়, এর পাশাপাশি লেবানন, জর্ডন, সিরিয়া, ইরাকের কিছুটা অংশ, সৌদি আরবের কিছুটা অংশ নিয়ে, এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন, এই বৃহত্তর জায়গাটা নিয়ে গ্রেটার ইসরায়েল ডাক দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত করতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা, কিন্তু এটা যে ইসরায়েলের এজেন্ডায় রয়েছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং ইসরায়েল কিন্তু যুদ্ধ থামানোর কোনো রকম কোনো জায়গা দেখাচ্ছে না। আরব কান্ট্রিগুলো তারা কিন্তু প্রচন্ড রকম প্রেসার ক্রিয়েট করছে, কিন্তু তারপরেও প্রচন্ড রকম যুদ্ধটা ইসরায়েল করে যাচ্ছে। সুতরাং এই এজেন্ডা ফুলফিল করার জন্য তারা কিন্তু এবার ঝাঁপাবে। এবং এটার যে একটা বাস্তব ভিত্তি রয়েছে, এই ঘোষণা করার পরই আরব কান্ট্রিগুলো, সৌদি আরব, কাতার, সমস্ত যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, তারা কিন্তু হাই হাই করে ঝাঁপিয়ে পড়েছে। এবং সেই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে ইসরায়েল কিন্তু আগামী দিনে তাদের যে পরিসীমা আছে সেটাকে বাড়াবার জন্য অনেকটা অনেকটা ঝাঁপাবে, এবং সেটার জন্য কিন্তু ওখানে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হবে। এই যখন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য একটা এই অংশটা ঘিরে টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন কয়েকদিন আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প, যিনি গদিতে বসার আগেই বলে দিয়েছিলেন যে তিনি কানাডাকে তো হুমকি দিয়েই রেখেছেন যে ভাই, তোমরা আমেরিকার ট্যাক্স ফ্যাক্স ফুলফিল করতে পারছো না, এক কাজ করো, আমেরিকা 51 স্টেট হিসেবে আমাদের সঙ্গে চলে এসো। এর পাশাপাশি কানাডার পাশে থাকা গ্রিনল্যান্ড, এমনকি পানামা, সেই সমস্ত জায়গায়ও নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। এবং সব থেকে বড় কথা, গ্রিনল্যান্ডকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, এই গ্রিনল্যান্ডের উপর ডেনমার্কের একটা আধিপত্য রয়েছে, তাদের সঙ্গেই গ্রিনল্যান্ড অ্যালাইন চলবে, এটা সর্বজন স্বীকৃত, আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। এবং সেইটা কথা মাথায় রেখেও, সেটা জেনেও কিন্তু পরিষ্কারভাবে গ্রিনল্যান্ডের দাবি জানাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প। এটা জানানোর ফলে আমেরিকার ম্যাপটা কিরকম চেঞ্জ হবে একটু পরে দেখাচ্ছি। এবার পত্রপাঠ সেই জায়গা থেকে ডেনমার্ক এটা খারিজ করে দিয়েছে, এমনকি গ্রিনল্যান্ডও বলেছে আমাদের জমি বিক্রি আছে নাকি, যে তোমরা আসবে আর নিয়ে নেবে। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে এটা কিন্তু আমাদের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি, এবং সেই জন্য যদি আমাদের এটার জন্য সেনাবাহিনীর বল প্রয়োগ করতে হয়,
সেটাও আমরা করতে পিছপা হব না। আমি কথা দিতে পারছি না যে এইটাকে নেওয়ার জন্য আমরা সেনাবাহিনীকে ব্যবহার করব না। অর্থাৎ আমেরিকাও কিন্তু তাদের এক্সপ্যানশনের কথা ভাবছে, তাদের যে বাউন্ডারি আছে সেই সীমাটাকে তারা বাড়িয়ে নিতে চাইছে। আর এই জায়গা থেকেই ২-এ ৪ হচ্ছে। তাহলে তাহলে কি কোথাও গিয়ে যখন ইসরায়েল বা আমেরিকা এরকম স্টেপ নেবে, ভারতও কি তাদের বন্ধু দেশ হিসেবে একটা একটা বিগার স্টেপ নেবে, একটা অখণ্ড ভারতের দিকে যাবে? তার কারণ ভারতের আশেপাশের যদি অঞ্চলগুলো আপনারা দেখেন, সেখানেও কিন্তু একটা গন্ডগোলের পরিবেশ রয়েছে। পাকিস্তান নিয়ে আমি আগেই বলেছি, পাকিস্তান নিয়ে আর নতুন করে আমি বলছি না। তার কারণ হচ্ছে পাকিস্তান ভেঙে কয়েকটা টুকরো হবে এবং কয়েকটা টুকরো হলে সেখানে খাইবার পাখতুন আফগানিস্তানে মিশে যেতে পারে, বালুচিস্তান একটা স্বাধীন কান্ট্রি হিসেবে বেরিয়ে আসতে পারে, সিন্ধ প্রদেশ একটা স্বাধীন কান্ট্রি হিসেবে বেরিয়ে আসতে পারে, গিলগিট বাল্টিস্তান যেটা পাকিস্তানের মাথার দিকের অংশ, যেটা পিওকে, যেটা আমাদেরই অংশ, পাকিস্তান জোর করে রেখে দিয়েছে, সেই গিলগিট বাল্টিস্তানে বিদ্রোহ শুরু হয়ে গেছে, তারা ভারতের সঙ্গে মিশে যেতে চায়। পাক অকুপাইড কাশ্মীর ভারতে চলে আসতে চায়। পড়ে থাকতে পাঞ্জাব প্রদেশ, সেইখানে কানাডায় বিতাড়িত হওয়ার পর খালিস্তানিরা আসতে শুরু করেছে, ওইটা আলাদা একটা পাঞ্জাব প্রদেশ হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আসতে পারে। এই যে টুকরো টুকরো করে গোটা পাকিস্তানটা হয়ে যাবে, তার ফলে পাকিস্তানের কোনো এক্সিস্টেন্স থাকবে না যদি সত্যিই এটা ইমপ্লিমেন্ট হয়। আর সেই জায়গায় ধীরে ধীরে এই কান্ট্রিগুলো কি এবার ভারতবর্ষের সঙ্গে মিশে যাবে? আফগানিস্তান কিন্তু আগে থেকেই হাত বাড়িয়ে রেখে দিয়েছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বটা আন্তর্জাতিক সীমানা রেখে নাকি ভারতের সীমানায় এসে সেই চর্চা হচ্ছে। কিন্তু পাকিস্তান যখন পশ্চিম প্রান্তে এইরকম অবস্থায় রয়েছে, পূর্ব প্রান্তে বাংলাদেশ যারা আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল, তাদের ঠিক ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি। সেটা নিয়েও আমি প্রতিবেদন করেছি। এবং আরাকান আর্মির যে রাখাইন অঞ্চলটা আছে সেটা পুরোপুরি তাদের কন্ট্রোলে চলে গেছে। ধীরে ধীরে মিয়ানমারের যে মেন পোর্শন, সেন্ট্রাল পোর্শন, সেদিকে তারা এগোচ্ছে। আরাকানের রাখাইন প্রদেশটা একটা আলাদা কান্ট্রি হতে চলেছে ২০২৫-এ, এইরকম একটা স্পেকুলেশন ইন্টারন্যাশনাল মিডিয়ায় আছে। কিন্তু এখন সেটার সঙ্গেও যেটা এগিয়ে আসছে সেটা হচ্ছে যে এই রাখাইন প্রদেশ যদি শেষ পর্যন্ত তৈরি হয়, সেটা কি শুধু ওই মিয়ানমারের সীমানাতেই আবদ্ধ থাকবে, নাকি কক্সবাজার চট্টগ্রাম যে এলাকাটা আছে সেটাও এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে? বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ এবং এই এই আরাকান আর্মি তারা হঠাৎ করে ঠিক বাংলাদেশের এই গন্ডগোলের সময়ে নিজেদের স্বরূপটা এতখানি ধারণ করলো এবং ওই প্রদেশটাকে স্বাধীন করে নিল। এবং কক্সবাজার যে এলাকাটা রয়েছে তার তার একদম কাছাকাছি জায়গায় তারা অবস্থান করছে। এটা কি নেহাতি কাকতালীয়, নাকি চট্টগ্রাম এবং কক্সবাজার রাখাইন অঞ্চল পুরোটা নিয়ে রাখাইন প্রদেশটা তৈরি হবে? যদি এটা হয়, উম, চট্টগ্রাম নিক না নিক, একটা রাখাইন প্রদেশ আলাদা দেশ হতে পারে, এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে টুকরো টুকরো হওয়ার জায়গাটা হচ্ছে, এটা কি পরবর্তীকালে ভারতের সঙ্গে জুড়ে যাওয়ার পরিকল্পনা থেকে হচ্ছে? এই চর্চাটা শুরু হয়ে গেছে। এবার আপনাদের একটা ইন্টারেস্টিং জায়গা দেখায় যে গ্রেটার ইসরায়েলের কথা বলছিলাম। দেখুন, ইসরায়েল এখন যে ছোট্ট অংশটাই রয়েছে, ওই লেবাননের নিচে সরু অংশটা, ওইটা হচ্ছে ইসরায়েল, এবং ওটাও পুরোটা ইসরায়েলের নয়। নিচের দিকের অংশটা ইসরায়েলের, জেরুজালেমের নিচের অংশটা, উপরের অংশটা প্যালেস্তাইনের দিকে থাকছে। কিন্তু এই পুরো অঞ্চলটা তো নিয়ে নিচ্ছে, এর পাশাপাশি ইজিপ্টের একটা বড় অংশ, রেড সি যেটা সেটা নিয়ে নিয়েছে, সৌদি আরবের একটা বড় অংশ, জর্ডানটা পুরোটা, ইরাকটা পুরোটা, সিরিয়া পুরোটা, টার্কির কিছুটা অংশ এবং ইরানেরও কিছুটা অংশ, এতখানি নিয়ে কুয়েতের বর্ডার অব্দি প্রায় চলে আসছে। এইটা নিয়ে কিন্তু গ্রেটার ইসরায়েল হবে, এমনটা বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু দাবি করছেন। এটা যদি হয়, এটার জন্য একটা কিন্তু বৃহৎ যুদ্ধ হবে এবং যেটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার যেটার স্পেকুলেশন আছে এই ২০২৫-এ, সেটা কিন্তু এইটাকেই শুরু হয়ে যেতে পারে। কেননা একদিকে ইসরায়েল থাকবে, ইসরায়েলকে অবভিয়াসলি সাপোর্টে আসবে আমেরিকা, ভারতের অবস্থানটা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে মিডল ইস্টের সমস্ত কান্ট্রি একটা দিকে থাকবে, যাদের সঙ্গে আবার ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। এবং এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এই ডেভেলপমেন্টটা হলে এটা কিন্তু রাশিয়ার ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলবে। রাশিয়ার ইন্টেলিজেন্সের জন্য সেটা কিন্তু আবার বিপদ। আবার অন্যদিকে রাশিয়া আমেরিকার সঙ্গে যতই মুখে বলুক ভালো সম্পর্ক, সেখানে যে কি চোরা কারেন্ট চলে সেটা সকলেই জানি। ফলে এই জায়গাটা খুব একটা ইন্টারেস্টিং মুভ হতে চলেছে। অন্যদিকে আমেরিকার যে জায়গাটা দেখানো হচ্ছে, দেখুন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে সাদা অংশটা যেখানে ম্যাপের উপর লেখা রয়েছে সেটা হচ্ছে আমেরিকার এখন অংশ। এর সঙ্গে একদম নর্থে এরপরই রয়েছে কানাডার একটা বড় অংশ। কানাডাটা ছেড়ে দিন, কানাডার ঠিক উপরে বাঁদিকে কানের গোড়ায় যে অংশটা রয়েছে যেটাকে বলা হয় আলাস্কা, একটা বিস্তীর্ণ বরফ বরফ আবৃত জায়গা, কিন্তু সেটাও আমেরিকার অংশ। এবার আমেরিকা যেটা চাইছে, আমেরিকার মাথা ব্যথার কারণ হচ্ছে ঠিক আমেরিকার নিচে থাকা এই মেক্সিকো। তো আমেরিকা এখন যেটা চাইছে তাদের নিরাপত্তার স্বার্থে কানাডা, সেই কানাডাটাকেও আমেরিকার সঙ্গে যুক্ত করে নিতে। এবং কানাডাকে যদি নিয়ে নেয়,
আর পরের যে অংশটা, যেটা ওই একটু গাঢ় কালারে দেখানো হচ্ছে, গ্রিনল্যান্ড, ডেনমার্ক বলে মার্ক করে দিয়েছি, সেই গ্রিনল্যান্ড অংশটাও কিন্তু এবার আমেরিকা চাইছে। এবং প্রয়োজন হলে এই পুরো অঞ্চলটা নিয়ে নেওয়ার জন্য আমেরিকা কিন্তু সৈন্যবাহিনীকে পাঠাবে। ফলে আমেরিকার ম্যাপটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আলাস্কার ঠিক পাশেই যে অঞ্চলটা রয়েছে সবুজ রঙের একটুখানি দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু রাশিয়া শুরু হয়ে যাচ্ছে। ফলে এখন রাশিয়া ওইখানে এসে তাদের যেসব কার্যকলাপ গতিবিধি করে, সেটা কিন্তু আমেরিকা খুব একটা আলাস্কা থেকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু কানাডা এবং গ্রিনল্যান্ডকে পেয়ে গেলে নর্থ পোলটা কিন্তু পুরোপুরি আমেরিকা তখন নিজেদের জায়গায় নিয়ে চলে আসতে পারবে, রাশিয়াকে সেখানে কোণঠাসা করে দিতে পারবে। ফলে আমেরিকা এইভাবে এক্সপ্যানশনের কথা ভাবছে। অন্যদিকে এই যে রাখাইন অঞ্চলটার কথা বলছি, যেটা আরাকান আর্মি যেটাকে করেছে, দেখুন রাখাইন অঞ্চলটা নিয়ে নিয়েছে, এর পাশাপাশি ওই কক্সবাজার অঞ্চল যেটা গেরুয়া কালারে মার্ক করে দিয়েছি, সেই জায়গাটা হচ্ছে রোহিঙ্গারা সেখানে রয়েছে, যারা বেসিক্যালি মিয়ানমার থেকে এসে ওখানে রয়েছে। এবং তারপরের যে উপরের অংশটা সেটা হচ্ছে ওই চট্টগ্রাম অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, যেটা আবার কিছুটা ভারতপন্থী। আবার কেউ বলছেন এই পুরো রাখাইন স্টেটটা একদম উপর অব্দি চলে যাবে, একটা এরকম লম্বালম্বি একটা কান্ট্রি তৈরি হবে, যেটাকে পুরোটাই রাখাইন প্রদেশ বলা হবে। তো এই জায়গাটায় আপাতত দাঁড়িয়ে রয়েছে বিশ্ব মানচিত্র, ভারতের আশেপাশেও এরকম বড় ঘটনা ঘটছে। কিন্তু এরপরে যেটা সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট হতে চলেছে সেটা হচ্ছে এই যে অখণ্ড ভারতের জায়গা। দেখুন অখণ্ড ভারতের যে পরিকল্পনা, সেখানে ভারতের যে এখনকার সীমানা রয়েছে সেটা তো এর মধ্যে ইনক্লুড রয়েছে। এর পাশাপাশি পাক অকুপাইড কাশ্মীর যেটা, সেটা ভারতবর্ষে নিয়ে আসা, মানে ভারতের ম্যাপের একদম মাথার যে জম্মু কাশ্মীরের অংশটা রয়েছে, তার মাথার বাঁদিকের অংশটা, সেই অংশটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। এটা আপাতত কাশ্মীর জবরদখল করে রেখেছে, ওটা আমাদের অংশ। যে কারণে পাকিস্তানে এত গন্ডগোল হচ্ছে এবং সবাই মনে করছে এই গন্ডগোলের ফাঁকে এই পাক অকুপাইড কাশ্মীরটা ভারতবর্ষে চলে আসবে। এবং তার ঠিক ডান দিকটা যেটা একটা খাঁজের মতো রয়েছে, ওই জায়গাটাকে বলা হয় আকসাই চীন। ওই আকসাই চীন অঞ্চলটা চীন দখল করে রেখেছে, মানে বেসিক্যালি পাকিস্তান নিয়েছিল পাক অকুপাইড কাশ্মীর হিসেবে, পরবর্তীকালে চীনের হাতে তুলে দেয় আকসাই চীন। এই দুটো জায়গা তো ভারতবর্ষে নিয়ে আসতে হবে, তাহলে ভারতবর্ষের যে বাউন্ডারিটা রয়েছে, যেটা সাদা দাগ দিয়ে মার্ক করা রয়েছে, সেটা ভারতবর্ষের হয়ে গেল। এর পাশাপাশি পাকিস্তান ভেঙে টুকরো হওয়ার পর পাকিস্তানের পুরোটা আফগানিস্তান, সেই আফগানিস্তানকেও কিন্তু ভারতবর্ষে নিয়ে আসা হয়। কেননা মহাভারতের কথা যে বলা হয়, সেখানে যে গান্ধার অঞ্চলের কথা বলা হয়, গান্ধারী যেখান থেকে নাম হয়েছিল দুর্যোধনের মা, সেই গান্ধারটা আর কিছুই নয়, আজকের দিনের কান্দাহার, এই জায়গাটাকে বলা হয়। সুতরাং যে পুরাণটা আমাদের দেশে রয়েছে, যেটাকে অনেকেই উড়িয়ে দেন, কিন্তু অনেকেই আবার বলেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয় সভ্যতার ইতিহাস পুরাণে লিপিবদ্ধ আছে। সুতরাং এই কান্দাহারে গিয়ে যে বিয়ে হচ্ছে এবং সেখানে কুরুক্ষেত্র থেকে যাচ্ছে, সেই যে লাইনটা রয়েছে, সেই পুরোটাই যদি ব্যাখ্যা করা হয়, তাহলে আফগানিস্তানও একসময় ভারতের অংশ ছিল, এই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি শ্রীলঙ্কা, লঙ্কা, সেই রাবণের জায়গা বলা হয়, সেটাও ভারতবর্ষের অংশ হিসেবেই দেখা হয়। বাংলাদেশ তো ভারতের অংশ ছিলই। নেপাল, ভুটান, এই সামগ্রিক এবং মিয়ানমার, এই পুরো জায়গাটা নিয়েই কিন্তু অখণ্ড ভারত। এর পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে কারণে বললাম যে দুই বন্ধুর তৎপরতা কিন্তু ভারতের এই অখণ্ড ভারতের স্বপ্নটাকে বাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে তিবেত বলে যে অংশটাকে মার্ক করা আছে। আসলে এই তিবেটিয়ান যারা রয়েছে, এটা কিন্তু কোনোদিনই ভারতের ম্যাপে ছিল না, কিন্তু এই তিব্বতীরা তারা কিন্তু ভারতের সঙ্গেই অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখে। চীন নিজেদের নিরাপত্তার খাতিরে এই তিব্বতের অঞ্চলটাকে পুরোটাকে দখল করে রেখে দিয়েছে। এবং এই তিব্বতের দলাই লামা থেকে আরম্ভ করে যারাই রয়েছেন, তারা ভারতবর্ষে এসে আশ্রয় নিচ্ছেন, ভারতের সঙ্গে খুব খুব ভালো সম্পর্ক রয়েছে। এই তিব্বত অঞ্চলটাকেও নাকি অখণ্ড ভারতের অংশ হিসেবেই দেখা হয়। তার কারণ হিসেবে আমাদের যে বেদ পুরাণ রয়েছে, সেখানে যে যে জায়গাগুলোকে বলা হয়, কৈলাস পর্বতের কথা বলা হয়, মানস সরোবরের কথা বলা হয়, সেই সবকিছুই কিন্তু তিব্বতে রয়েছে, যেটা চীনা এখন দখল করে রেখে দিয়েছে। ফলে এই জায়গাটা যতক্ষণ ভারতবর্ষে আসবে, তখনই কিন্তু অখণ্ড ভারতের স্বপ্ন সফল হবে। অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, এই সামগ্রিক জায়গাটা নেওয়ার পরও অখণ্ড ভারত কমপ্লিট হবে না, যতক্ষণ না তিব্বতের এই অংশটা ভারতবর্ষে আসছে। কিন্তু চীনের দখলে থাকা একটা অংশ তারা এত সহজে ছেড়ে দেবে। আর এইখানেই হচ্ছে বিগ গেম, যেটাকে ওয়ার্ল্ড পলিটিক্স বলা হচ্ছে, যেটা ঘিরেই থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। সেটা হচ্ছে একদিকে আমেরিকা যখন নিজেদের জিওলজিক্যাল যে সীমানাটা রয়েছে সেটাকে বাড়াতে চাইছে, ইসরায়েল বাড়াতে চাইছে, মানে দুটো মেন পয়েন্ট হয়ে যাচ্ছে যেখানে যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হবে এবং ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে যদি সত্যি এই আগ্রাসনের দিকে যায়। আর এই জায়গায় চীনের ভূমিকা খুব মারাত্মক হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চীন সাহায্য করবে এবং সেক্ষেত্রে চীনের সঙ্গে ওই সাহায্য পাওয়া দেশগুলো এই সমস্ত কিছু মিলে যুদ্ধ করাটা মুশকিল আছে। এখন পাকিস্তানের মতো চীনও যদি টুকরো 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 হয়ে যায়,
তাহলে তাহলে কিন্তু চীনের শক্তি অনেকটাই কমে যাবে এবং আগামী দিনে অর্থনৈতিকভাবে আমেরিকাকে যদি কেউ চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে সেটা হচ্ছে চায়না। এটা আমেরিকা বিলিভ করে। ফলে সেই জন্য চায়নার আগ্রাসন নীতিকে তারা কোনো সময়ই মেনে নিতে চায় না এবং চায়নাকে তারা কিন্তু চারিদিক থেকে ভাঙতে চায়, যে কারণে ভারতের উপর এত বেশি বন্ধুত্ব, এত বেশি ডিপেন্ডেন্সি আমেরিকা তৈরি করছে। এবং দেখুন, চায়নাকে যাবো ভেঙে দেবো বললাম মুখে, এত সহজ এটা এক্সিকিউশন নয়। কিন্তু ওই জন্যই তো বললাম যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, অনেক কিছু জিও পলিটিক্স কিন্তু এই সময় চেঞ্জ হতে পারে। আর সেই সমস্ত কিছুর মাঝখানে ভারত কিন্তু একটাই জায়গায় তৈরি করছে সারা বিশ্বের সঙ্গে, সেটা হচ্ছে বসুধৈব কুটুম্বকম। আমরা সকলের বন্ধু, আমরা কারোর সঙ্গে ঝামেলা চাই না, কিন্তু কেউ আমার সঙ্গে এসে মিশতে চাইলে আমি কি করতে চাই? আজকে পাক অকুপাইড কাশ্মীরের লোক যদি বলে আমরা ভারতের সঙ্গে মিশে যেতে চাই, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আজকে বালুচিস্তান আলাদা রাষ্ট্র হতে পারে এবং তারপর যদি বলে ভারতের সঙ্গে মিশে যায়, আমরা কি করতে পারি? সিন্ধ প্রদেশ আমাদের সঙ্গে মিশে যেতে চাই, আমরা কি করতে পারি? এই যে জায়গাটা ভারতবর্ষ কিন্তু এটা মেনটেন করে। আর তার ফলে যদি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেখানে ভারত কিন্তু একটা নির্ণায়ক শক্তি হবে এবং সেই যুদ্ধের শেষে কি অখণ্ড ভারত তৈরি হবে ভবিষ্যতের গর্বে। কিন্তু যেভাবে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তাদের পরিসীমা বাড়ানোর হুঙ্কার দিচ্ছে, যেভাবে পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হওয়ার মুখে দেশটা হয়ে গেছে, যেভাবে তালিবান ভারতের সঙ্গে হাত মেলাতে চাইছে, যেভাবে পূর্ব দিকে রাখাইন অঞ্চল আলাদা করে তৈরি হচ্ছে এবং তারা চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলটা নিতে পারে, এই সমস্ত ইকুয়েশন এবং সব মিলিয়ে আমেরিকার সঙ্গে চীনের শত্রুতা, তাদের সঙ্গে তাদেরকে চীনকে ভেঙে টুকরো টুকরো করার প্ল্যান, সব মিলিয়ে কিন্তু অখণ্ড ভারতের স্বপ্ন দুর্দান্তভাবে উঠে আসছে। এবং সেটা শুধুমাত্র আর ভারতীয়দের স্বপ্ন হিসেবে থাকছে না, এটা কিন্তু আন্তর্জাতিক স্তরে এবার আলোচনা হতে শুরু হয়ে গেছে। কি বলবেন, সত্যিই কোনোদিন আমরা অখণ্ড ভারত দেখে যেতে পারবো? অখণ্ড ভারত হলে সত্যি কি ভারত সেই গরিমায় ফেরত যাবে? ভারত আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে? নাকি এই স্বপ্নটা ভারতীয়দের স্বপ্ন হিসেবেই থেকে যাবে? উল্টে এই রকম বাংলাদেশ পাকিস্তান এসে মাঝে মাঝে ডিস্টার্ব করে চলে যাবে, সেই ঝামেলা নিয়ে আমাদের বাঁচতে হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।